বন্ধুরা, আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা নিজেদের জীবনকে নিয়ে দুঃখ বোধ করি আর ভাবতে থাকি এটা আমার সাথেই কেন হয় বারবার। আর যখন কোনো কিছুতে ব্যর্থ হই তখন এটাই মনে আসতে থাকে আমার সময়টা হয়তো খারাপ, আসলে আমার ভাগ্যটাই খারাপ। বন্ধুরা, নিজের সময়কে কখনো খারাপ ভাববেন না আর কখনোই নিজেকে দুঃখবোধ অনুভব করাবেন না। সময় কখনোই খারাপ হয় না, এটা আমাদের বোঝার ভুল ছাড়া আর অন্য কিছু না। যদি একটা পিঁপড়ে নিজেকে হাতির সাথে তুলনা করে তবে সে তো নিজেকে দুঃখবোধ করবেই, আর ঠিক তেমনি করেই নিজেকে কারোর সাথে তুলনা করে নিজের সময়কে কখনো খারাপ করবেন না, কারণ এতে করে আপনার খারাপ ছাড়া কখনো ভালো হবে না। আপনি অবশ্যই রেস করা ঘোড়াকে দেখেছেন, তার সাথে এটাও দেখেছেন ওই ঘোড়াটাকে যখন রেস করানো হয় তখন ঘোড়ার মালিক কতবার না চাবুক মারতে থাকে, কতই না কষ্ট দেয় তাকে। ঠিক সেই সময় ঘোড়াটি ভাবতে থাকে আমার মালিক আমাকে এত বেশি কষ্ট দেয়, কিন্তু আসলে সেই ঘোড়ার মালিক সেই ঘোড়াটাকে রেসে উত্তীর্ণ করতে চায়, তাকে জেতানোর জন্যই এত কষ্ট তাকে দেয়। এত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়ার ফলে ওই ঘোড়াটি জিতে যায়। আর যে ঘোড়াগুলো সেই সময়টাকে খারাপ ভেবে খারাপ অনুভব করে হাল ছেড়ে দেয় সেই ঘোড়াগুলো হেরে যায়। কিন্তু সেই ঘোড়াটাই বিজয়ী হয় যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে কষ্টকে নিজের মধ্যে দাবিয়ে রেখে সমস্ত ব্যথা সহ্য করে খারাপ সময়কে কাটিয়ে এগিয়ে যায়, যার কারণেই সে উত্তীর্ণ হয় আর বিজয়ীর খেতাব অর্জন করে। আর ঠিক এটাই আমাদের জীবনের মধ্যে রয়েছে। যখন আপনার খারাপ সময় হয় বা আপনার সর্বস্ব হারিয়ে যায় তখন আপনি ভাবতে থাকেন আমার সাথেই কেন সৃষ্টিকর্তা এমন করলো, আমি কেন বারবার এত বিপদে পড়ি, কেন এত কষ্ট অনুভব করি। কিন্তু আপনার এই খারাপ সময়কে একবার ওই ঘোড়ার মালিকের মতো করে ভাবুন তো। আসলে ঘোড়ার মালিকের মতোই সৃষ্টিকর্তা আপনাকে জেতাতে চায়। সৃষ্টিকর্তা চাই আপনি আপনার জীবনের বেসে বিজয়ী খেতাব অর্জন করুন। তাই বন্ধুরা, আপনার সময় খারাপ যাচ্ছে মানে এই নয় যে আপনি হেরে যাবেন, বরং এর বদলে এটা ভাবতে থাকুন যে আপনার মালিক আপনাকে জেতানোর জন্য এই সময়টাকে অনুভব করাচ্ছে। এটাকে খারাপ সময় বা ভাগ্যের হাতে ছেড়ে না দিয়ে এই খারাপ সময়কে আপনার বিজয়ী হওয়ার মূল ওষুধ হিসাবে গ্রহণ করুন। বর্তমান পরিস্থিতিটাকে মেনে নিন। বন্ধুরা, আজ একটি স্টোরি আপনাদেরকে শেয়ার করতে চলেছি। এটা থেকে আপনি আপনার জীবনে যতই খারাপ সময় আসুক না কেন সেই খারাপ সময়টাকে আপনি আপনার সাফল্যের ওষুধ হিসাবে ব্যবহার করতে শিখে যাবেন। তাই দেরি না করে চলুন শুরু করা যাক। এক সময় এক সন্ন্যাসী তার প্রিয় শিষ্যকে নিয়ে হিমালয়ের উদ্দেশ্যে রওনা দিলেন। যেহেতু রাস্তা ছিল খুবই দুর্গম, তার সঙ্গে গ্রীষ্মের আবহাওয়ার কারণে তারা খুবই ক্লান্ত হয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে তারা একটা কুঁড়ে বাড়ি দেখতে পেল। তারা সেখানে পৌঁছে দেখতে পেল একটা ঘর যার দরজা বন্ধ রয়েছে। সন্ন্যাসী ও তার শিষ্য দরজায় শব্দ করতে লাগলো ঘরের ভিতরের মানুষকে ডাকার জন্য। কয়েকবার ডাকার পর একজন ব্যক্তি ঘরের ভেতর থেকে সাড়া দিলেন এবং দরজা খুলে প্রণাম জানিয়ে বললেন, বলুন আপনাদেরকে আমি কি সাহায্য করতে পারি। তখন সন্ন্যাসী বললেন, আমরা খুবই ক্লান্ত ও তৃষ্ণার্ত, দয়া করে আমাদের একটু জল পান করাবেন। ব্যক্তিটি অতি বিনয়ের সাথে তাদেরকে ঘরের ভিতর আসতে বললেন। সন্ন্যাসী ও তার শিষ্য বললেন, আমরা ঘরে না গিয়ে সামনের একটা গাছ আছে ওখানে গিয়ে বসে বিশ্রাম নেব। তারপর ব্যক্তিটি তাদের জন্য ঠান্ডা জল আর সামান্য কিছু মিষ্টি ফল নিয়ে সন্ন্যাসীদের দিলেন। সন্ন্যাসী ও তার শিষ্য সেটাকে ভক্তিভরে গ্রহণ করলেন। পরম তৃপ্তিতে তারা জল পান করলো এবং ফল খেলেন। তারপর ব্যক্তিটি জোরহাত করে সন্ন্যাসীকে অনুরোধ জানালেন, আর কিছু সময় বাদেই সন্ধ্যা হয়ে যাবে, অন্ধকার সময়ে এই দুর্গম রাস্তায় যাওয়াটা ঠিক হবে না, তাই আমার অনুরোধ আপনারা আজকের রাত্রিটা এখানেই কাটান। সন্ন্যাসী তার কথায় সম্মতি দিলেন। তারপর সন্ন্যাসীটি ঘুরে ঘুরে তার সেই ছোট্ট বাড়িটির আশপাশ দেখতে লাগলেন। পাহাড়ের এই পাদদেশে ছোট্ট একটা কুঠির বাড়ি, প্রচন্ড উর্বর মাটি আর অফুরন্ত ঝর্ণার জল, কিন্তু আশপাশের জমিতে কোনো চাষবাস করেননি ওই কুঁড়ে ঘরে থাকা ব্যক্তিটি। পাশে কয়েকটি ফল গাছ রয়েছে যেগুলো ফলে ভর্তি রয়েছে ঠিকই, কিন্তু এগুলো চাষ করা নয়, এগুলো স্বাভাবিকভাবেই এখানে হয়েছে। ছোট্ট কুঁড়ে ঘরের পেছনে একটা গরু দেখতে পেলেন। সন্ন্যাসীর মনে তাই দেখে একটা প্রশ্ন আসলো, এই ছোট্ট কুঁড়ে ঘরের চারপাশে এত উর্বর জমি থাকতেও তিনি চাষ করেন না কেন? যদি এখানে ফলের গাছও লাগানো হয় তাহলে সেগুলো ফলমূলে ভরে উঠবে, তাহলে ব্যক্তিটি আজ পর্যন্ত কিছুই করেনি কেন? রাতে সেই কুঠিরের ব্যক্তিটি সন্ন্যাসীদের জন্য খাবারের আয়োজন করলো। তিনজন খেতে বসে অনেক গল্প শুরু করলো। তখন সন্ন্যাসী সেই ব্যক্তিটিকে জিজ্ঞাসা করলো, আপনার চারপাশে এত উর্বর জমি থাকা সত্ত্বেও কোনো রকম চাষবাস বা ফলের গাছ লাগাননি কেন? ব্যক্তিটি সন্ন্যাসীর উত্তরে বলেন, আমি খুবই আরামপ্রিয় মানুষ, অতিরিক্ত কাজকর্মের দায় দায়িত্ব আমার ভালো লাগে না। আমার কুঁড়ে ঘরের পেছনে একটা গরু আছে,
সে অনেক করে দুধ দেয়, সেই দুধ বিক্রি করেই আমার জীবন অতিবাহিত করি, আর বাদবাকি জীবন আমি এভাবে করেই কাটাতে চাই। অতিরিক্ত কাজ করে আমার কি হবে? আমার যা আছে আমি তাই নিয়েই সন্তুষ্ট। সন্ন্যাসী তার কথা শুনে মৃদু হাসলেন। খাওয়া শেষ করে ব্যক্তিটি সন্ন্যাসীদের জন্য শোয়ার জায়গা ঠিক করে গুছিয়ে দিয়ে অন্যত্র গিয়ে শুয়ে পড়ে। লোকটি ঘুমিয়ে পড়লেও সন্ন্যাসী ঘুমালেন না। প্রদীপের আলো জ্বলছিল, সেই আলোর শিখার দিকে তাকিয়ে একভাবে কিছু যেন চিন্তা করেই যাচ্ছিলেন। মাঝরাতে তার শিষ্যকে ডেকে বললেন, ওঠো, প্রস্তুত হয়ে নাও, আমরা এখনই এখান থেকে রওনা দেব। আর যাওয়ার সময় ঘরের পেছনে থাকা গাই গরুটাকে চুরি করে নিয়ে যাব আমাদের সাথে। শীর্ষ গুরুর মুখে এই কথা শুনে অবাক হলেন এবং গুরুকে বললেন, হে গুরুবর, আমরা গরু চুরি করব কেন? সন্ন্যাসী তখন উত্তরে বলেন, বেশি কথা না বলে তোমাকে যেটা বললাম তুমি তাই করো। শিষ্যটি তখন বলল, আমরা যেখানে আছি সেই ব্যক্তিটি সন্ধ্যা থেকে এই পর্যন্ত এত সেবা আমাদের করলো, আর আমরা কিনা তারই ক্ষতি করব? কিন্তু কেন এটা করব? সন্ন্যাসী তখন বলেন, এর উত্তর আমি নয়, সময় তোমাকে এর উত্তর দিয়ে দেবে। গুরুর আদেশ মতো শিষ্য সেই রাত্রে গরুটিকে নিয়ে সেই বাসস্থান ত্যাগ করলো। সারাটা রাত্রি পথ চলার পর সকালবেলা একটা গ্রামে গিয়ে পৌঁছালো তারা। গ্রামে প্রবেশ করেই তারা প্রথম দেখতে পেল একজন বৃদ্ধ গাছের তলা থেকে শুকনো কাঠ কুড়াচ্ছে। সন্ন্যাসী সেই বৃদ্ধের সাথে কথা বলে জানতে পারলেন বৃদ্ধটি ভীষণ গরিব। সন্ন্যাসী তখন সেই বৃদ্ধটিকে বললেন, আপনি এই গরুটি আপনার সাথে করে নিয়ে যান। আজ থেকে এই গরুটি আপনি যত্ন সহকারে দেখাশোনা করবেন। গরুটি যে পরিমাণে দুধ দেবে তা বিক্রি করে আপনার সংসারের জীবিকা বহন করতে পারবেন। বৃদ্ধটি অনেক খুশি হয়ে সন্ন্যাসীটিকে প্রণাম জানিয়ে গরুটিকে নিয়ে চলে গেলেন। শিষ্যটি কোনো কিছুই বুঝতে পারছিল না, সন্ন্যাসী কেনই বা সেই কুড়ে বাড়ি থেকে গরুটি চুরি করলো, আর কেনই বা সেই গরুটি এই বৃদ্ধটিকে দিয়ে দিল। কিন্তু শিষ্য কোনো প্রশ্ন গুরুদেবকে আর করলো না। তারা দুজনেই পুনরায় আবার হিমালয়ের উদ্দেশ্যে রওনা দিল। তারা হিমালয় পৌঁছে সেখানেই থাকার ব্যবস্থা করলেন। এভাবে করে দীর্ঘ সময় কেটে যাওয়ার পর সেই সন্ন্যাসী ও তার শিষ্য দুজনেই হিমালয়ে বসবাস করেন। একবার সময় আসলে সেই সন্ন্যাসীর গুরুর আদেশে অন্য স্থানে চলে গেলেন তিনি, আর শিষ্য সেই হিমালয়ে থেকে গেলেন। প্রায় 3 বছর পর শিষ্য সেই একই পথ ধরে আগের আশ্রমে ফিরছিলেন। তখন দুপুরবেলা। সেই দুপুরে যখন সে কুড়ে ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন, আজও তার মনে অনেক প্রশ্ন রয়ে গিয়েছিল। খুবই উৎসুকভাবে তিনি সেই কুড়ে বাড়ির দিকে গেলেন। গিয়ে তিনি দেখতে পেলেন সেই কুড়ে বাড়ির পাশে ভীষণ একটা বড় বাড়ি তৈরি করা হয়েছে। সামনের জমি ফসলে ভর্তি রয়েছে, পাশের জমিতে ফল গাছে পরিপূর্ণ। পাশাপাশি একটা খামার তৈরি করা হয়েছে যেখানে 8 থেকে 10টা গরু রয়েছে। সেই পূর্বের ব্যক্তিটি গরুগুলোকে খাবার দিচ্ছিল। শিষ্য সেই ব্যক্তিটিকে দেখে প্রণাম জানিয়ে তার সামনে গিয়ে দাঁড়ালো এবং তাকে জিজ্ঞাসা করলো, আমাকে চিনতে পারছেন? আজ থেকে প্রায় 3 বছর আগে আপনার কুড়ে বাড়িতে আমি আর আমার গুরুদেব এসেছিলাম। আপনি খুব সুন্দর সেবা করেছিলেন। ব্যক্তিটি বলল, হ্যাঁ, আমার মনে পড়েছে। আপনি আসুন, আমার কুঠির পাশে ভীষণ বড় বাড়ি করেছি, সেখানে চলুন, একটু বিশ্রাম করে নিন। আমি আপনার জন্য সেবাদানের ব্যবস্থা করছি। ব্যক্তিটি একটি পাত্রে কিছু তার গাছের ফল এবং ঠান্ডা জল নিয়ে হাজির হলো। শিষ্য সেই ফলগুলি খেতে খেতে বললেন, আমি দেখতে পাচ্ছি এই 3 বছরে তুমি অনেক উন্নতি করে ফেলেছ। ব্যক্তিটি তখন বললেন, এর আগের বার যখন আপনারা এসেছিলেন সেই রাত্রে আমার একমাত্র জীবিকা বহনকারী গরুটি হারিয়ে যায়। পরের 1 সপ্তাহ ধরে আমি খোঁজাখুঁজি করার পরেও সেই গরুটি আর খুঁজে পাইনি। বেশ কয়েকদিন খুব কষ্ট হয়েছিল আমার, প্রায় বিনা খাবারে দিন কাটিয়েছিলাম। তারপর জঙ্গলে গিয়ে যখন কাঠ কাটার কাজে লেগে পড়ি, তাতে যা রোজগার হতো তাতে করে 2 মাসে কিছু টাকা জমিয়ে জব ও গমের বীজ কিনে আনি। কুড়ে ঘরের পাশের জমিটা উর্বর থাকার কারণে আমি সেখানের আগাছাগুলো পরিষ্কার করে চাষ করি। খুবই লাভজনক উন্নত ফসল হয়। তারপর এভাবে করেই চাষ করতে করতে আজ আমি জীবনে অনেক উন্নতি করতে পেরেছি। পাশের জমিগুলি ফলের বাগান করেছি, আর সামনে ফসল। আর একটা গরু তখন ছিল যেটাকে আমি হারিয়েছিলাম, কিন্তু এখন আমার 10টা গরু রয়েছে, যেখান থেকে আমি ভালো টাকা ইনকাম করি। আর এখন আমি বুঝতে পারছি সেই দিন যদি আমার গরু না হারাতো তাহলে আজ আমি এত উন্নতি করতে পারতাম না। অবশ্যই আমার পরিশ্রম হয় অনেক, কিন্তু আমি আগের থেকে অনেক বেশি সুখে, অনেক বেশি শান্তিতে রয়েছি। ব্যক্তিটির এইসব কথা শুনে শিষ্যটা একটু হাসলেন আর বললেন, আপনার আরো উন্নতি হোক। এই বলে বিদায় জানিয়ে সে সেখান থেকে চলে গেল। রাস্তায় যেতে যেতে শিষ্যটি সন্ন্যাসীর কথা ভাবছিলেন। সন্ন্যাসী বলেছিল, সময় ঠিকই উত্তর দিয়ে দেবে। আজ শিষ্যটি তার মনের সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছিল। তিনি মনে মনে সন্ন্যাসীকে প্রণাম ও শ্রদ্ধা জানালেন। বন্ধুরা, এই স্টোরির মতো আমরাও আমাদের চারপাশে অনেক সম্ভাবনা, অনেক অপরচুনিটি থাকা সত্ত্বেও একবারও চেষ্টা করে দেখি না। আমরা সবাই আরাম প্রিয়। অতিরিক্ত কর্ম করাকে আমরা ভয় পাই।
নিজের আরাম স্বাচ্ছন্দ্য থেকে নিজেকে কিছুতেই মুক্ত করতে পারি না। আপনি আমি যে যাই বলুন না কেন, আমরা যে কর্ম করছি একটু ভালোভাবে চিন্তা করলে দেখতে পারবো একনিষ্ঠভাবে অন্যান্য কর্ম করলে আমরা আমাদের সফলতার চূড়ায় পৌঁছাতে পারবো। তবে এটা অবশ্যই ঠিক যে সেই কুঁড়ে ঘরে থাকা ব্যক্তিটির গরু হারানোর পরেও যেমন কষ্ট তার হয়েছিল, হয়তো সফলতা পেতে ঠিক সেরকম কষ্ট আমাদেরও হবে। আর এই সময়টাকে খারাপ সময় না ভেবে নতুন উদ্যমে নতুনভাবে কঠিন পরিস্থিতির সহিত কর্ম করলে পূর্বের থেকেও ভালো সফলতার জায়গা আমরা তৈরি করতে সক্ষম হব। আমাদের মনে রাখা উচিত যে এই পৃথিবীতে কোনো কর্মের সফলতা বিনা পরিশ্রমে আর একনিষ্ঠতা ছাড়া সম্ভব নয়। সাফল্য আমাদের দরজার সামনে অপেক্ষা করছে, সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হবে। একদিন অবশ্যই খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসতে বাধ্য থাকবে। তাই আপনি আপনার কর্ম আগের থেকেও আরো কঠোরভাবে করার চেষ্টা করুন, তবেই আপনি সমস্ত দুঃখ কষ্ট দূর করে সফলতা অর্জন করতে পারবেন। সমস্ত দুঃখ কষ্ট দূর করে সফলতা অর্জন করতে আচার্য চাণক্য আমাদের 3টি নীতি অবলম্বন করতে বলেছেন। সফলতা অর্জনে আচার্য চাণক্যের এই 3টি নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1. লক্ষ্য নির্ধারণ। সফলতা চাইলে প্রথমে লক্ষ্য নির্ধারণ করতে হবে আপনি কি লক্ষ্য অর্জন করতে চান। এটি আপনার জীবনে প্রতিটি দক্ষিণে একটি দিশা প্রদান করতে সাহায্য করে এবং আপনি কি সমাধান করতে চান তা নির্ধারণ করে। 2. সংস্ক্রিয়শীলতা। লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজে লাগতে হলে সংস্ক্রিয়তাশীল হতে হবে। এটির মানে আপনি এবং আপনার লক্ষ্যের প্রতি কঠিন কাজ ও সংস্ক্রিয়শীল পরিশ্রমের সাথে যোগ দেওয়া। 3. সমর্পণ। সফলতা অর্জনে সমর্পণ খুবই গুরুত্বপূর্ণ। আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাকে সমর্পিত থাকতে হবে এবং সম্পূর্ণ সমর্পণের সাথে কাজ করতে হবে। এই 3টি নীতির মাধ্যমে আপনি দুঃখ কষ্ট দূর করে সফলতা অর্জন করতে সাহায্য পেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আচার্য চাণক্যের প্রতিটি মূল্যবান নীতি এবং উপদেশ আমাদের চ্যানেলে আছে, ভিডিওগুলি চেক আউট করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।